বন্ধুরা, প্রচন্ড দাবদাহতে তোমাদের ছাদ বাগানের মধ্যে থাকা গাছগুলি কি এই সময় ধীরে ধীরে শুকিয়ে যেতে আরম্ভ করছে? তোমরা কি দেখছো এই সময় তোমাদের গাছগুলির মধ্যে ধীরে ধীরে ফুল আসা একেবারেই বন্ধ হয়ে যাচ্ছে? তাহলে আজকের এই ভিডিওতে আমি এমন একটি জৈব খাবারকে নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব, যার প্রয়োগে তোমাদের বাগানের গাছগুলোকে যেমন দ্বিগুণ হারে বৃদ্ধি করতে পারবে, তেমন গাছের আটকে থাকা গ্রোথ, মানে এই সময় যে সমস্ত গাছের গ্রোথ আটকে গেছে বা যে সমস্ত গাছের মধ্যে ছত্রাক আক্রমণ হওয়ার ফলে গাছগুলো শুকিয়ে যেতে শুরু করেছে, সেই সমস্ত গাছকে কিন্তু তোমরা এই সময় বাঁচাতে পারবে। এবং যে খাবারের প্রয়োগে গাছের আটকে থাকা গ্রোথকে আমরা ফেরাতে পারবো, প্রচন্ড গরমের মধ্যেও গাছকে আমরা শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো, এবং সর্বোপরি গাছের মধ্যে যে এই সময় ইনসেকটিসাইডের প্রবলেম বা ছত্রাকের প্রবলেম হয়ে থাকে, সেগুলোকে কিন্তু আমরা গাছ থেকে পুরোপুরিভাবে এই সময় সরিয়ে রাখতে পারবো এই জৈব খাবারকে প্রয়োগ করে। এই জৈব খাবারকে আমরা বিনা পয়সায় তৈরি করতে পারবো, কারণ এই জৈব খাবারকে তৈরি করার জন্য আমাদের যে ঘরোয়া উপকরণের প্রয়োজন, সেই ঘরোয়া উপকরণটা কিন্তু আমাদের প্রত্যেকের বাড়িতে থেকেই থাকে। তো কি এই ঘরোয়া জিনিস যার প্রয়োগে আমরা আমাদের ছাদ বাগান থেকে এতগুলো বেনিফিটকে পেতে পারবো? এবং যতই আমাদের এখানে গরম পড়ুক না কেন, যতই আমাদের এখানে টেম্পারেচার 40 কিংবা 45 ডিগ্রি হয়ে যাক না কেন, আমরা এই প্রচন্ড দাবদাহতেও আমাদের গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পেতে পারবো, গাছগুলোকে আমরা সুস্থ রাখতে পারবো, এবং সর্বোপরি আমরা আমাদের গাছগুলোকে এই সময় ঝলসে যাওয়ার হাত থেকে বাঁচাতে পারবো। তো এই খাবার তৈরির পদ্ধতি কি? এই খাবার তৈরির ক্ষেত্রে কোন উপাদানের আমাদের প্রয়োজন, বা সেই উপাদানের গুরুত্ব আমাদের বাগানের মধ্যে কি আছে, এবং এই খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা কোন কোন উপকারিতা পেতে পারবো, এবং এই খাবারের প্রয়োগে আমাদের বাগানের মধ্যে কি কি অপকারিতা আছে, বা এই খাবারকে ব্যবহার করে আমরা কিভাবে গাছের জন্য একটা ফার্টিলাইজারকে তৈরি করতে পারবো, কিভাবে একটা ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইডের রূপে আমরা এই খাবারটাকে ব্যবহার করতে পারবো আমাদের গাছের মধ্যে, সেই সমস্ত বিষয়গুলিকে আজকে জানতে এবং বুঝতে হতে গেলে ভিডিওটাকে কিন্তু একটু স্কিপ না করে তোমাদের সম্পূর্ণ দেখতে হবে। এবং যারা তোমরা নতুন বন্ধু কার্তিক হর্টিকালচারে প্রথম, অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। বন্ধুরা, এই সময় আমাদের গাছেদের তাপদাহর হাত থেকে বাঁচাতে, এই সময় গাছগুলোকে টেম্পারেচারের হাত থেকে বাঁচাতে, গাছেদের ফাঙ্গাসের হাত থেকে বাঁচাতে, এবং গাছগুলোকে শুকিয়ে যাওয়ার হাত থেকে বাঁচাতে এই যে ফার্টিলাইজারটাকে আমি ঘরোয়াভাবে তৈরি করেছি, এই ফার্টিলাইজারটাকে তৈরি করার জন্য যে উপাদানটার প্রয়োজন সেটা হচ্ছে এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী। বন্ধুরা, এই অ্যালোভেরা বা ঘৃতকুমারী আমাদের কিন্তু বর্তমানে প্রত্যেকের বাড়িতে থেকে থাকে, এবং এই অ্যালোভেরার একটি ডালই পারে আমাদের বাগানের মধ্যে হওয়া সমস্ত ধরনের সমস্যার সমাধান করতে। অ্যালোভেরার এই একটি ডাল যেমন আমাদের গাছের থেমে যাওয়া গ্রোথকে আবার পুনরায় শুরু করতে পারে, তেমন এই অ্যালোভেরার একটি ডাল আমাদের গাছগুলোকে এই প্রখর রোদ্দুরে ঠান্ডা রাখতে সাহায্য করে। এবং এই অ্যালোভেরার একটি ডালকে দিয়ে আমরা এই প্রচন্ড দাবদাহতে আমাদের গাছগুলোকে যেমন শুকিয়ে যাওয়া এবং ঝলসে যাওয়ার হাত থেকে আমরা রক্ষা করতে পারবো, তেমন এই একটি অ্যালোভেরার ডালই পারবে আমাদের গাছেদের মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমৌলর যোগান দিতে। কারণ এই অ্যালোভেরার মধ্যে এমন কিছু এনজাইম আছে যা তোমরা তোমাদের ডিসপ্লের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ, এবং এতগুলো এনজাইম ও এতগুলো উপকারিতা কিন্তু আমাদের অ্যালোভেরার ডাল থেকে কিন্তু আমরা পেয়ে যাব। তো বাগানে কোন কোন ক্ষেত্রে আমরা এই অ্যালোভেরাকে ব্যবহার করতে পারি, এই অ্যালোভেরার গুরুত্ব আমাদের বাগানের মধ্যে কি রয়েছে, এই বিষয়গুলিকে কিন্তু আমি মোট 8টা স্টেপে কিন্তু ভাগ করেছি, এবং আমি কিন্তু সেই 8টা স্টেপ নিয়েই আজকে তোমাদের সঙ্গে কথা বলবো। তো চলো ভিডিওটাকে আর দেরি না করে শুরু করি, এবং দেখে নিই এই অ্যালোভেরার গুরুত্ব আমাদের বাগানের মধ্যে কি আছে, এবং যার প্রয়োগে আমরা আমাদের বাগান থেকে এই গরমেও 100% বেনিফিট পেতে পারবো। বন্ধুরা, এই অ্যালোভেরা থেকে প্রথম যে বেনিফিটটাকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে এই অ্যালোভেরা দিয়ে আমরা যদি একটা লিকুইড ফার্টিলাইজারকে তৈরি করে আমরা প্রয়োগ করব যে সমস্ত চারা গাছগুলোকে আমরা বীজ থেকে গ্রো করতে চাইছি, সেই সব চারা গাছগুলোর টবের মধ্যে,
তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে একটা হাইব্রিড নয়নতারার চারা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি কিন্তু এই টবের মধ্যে বেশ কয়েকটি হাইব্রিড নয়নতারার চারা তৈরি করার জন্য বীজকে কিন্তু ছড়িয়েছিলাম এবং তার সঙ্গে সঙ্গে কিছু জবা গাছের বীজকেও কিন্তু ছড়িয়েছিলাম। তোমরা দেখতে পাচ্ছ সেই জবার বীজ থেকেও কিন্তু আমার জার্মিনেশন হতে শুরু হয়ে গেছে। তো অনেক সময় যেটা হয়, আমরা বীজ থেকে চারা তৈরি করার সময় যখন বীজগুলোকে রোপণ করি, সেই বীজগুলোকে রোপণ করার পরে আমরা কিছুদিনের মধ্যেই দেখি সেই বীজগুলো কিন্তু ধীরে ধীরে নষ্ট হতে আরম্ভ হয়ে যায়। তো এখন যেটা প্রয়োজন, আমাদের গাছের জন্য একটা ফার্টিলাইজারের প্রয়োজন এবং গাছের মধ্যে একটা রুট হরমোনের প্রয়োজন, যাতে আমাদের এই চারা গাছগুলো সঠিকভাবে নিজের বৃদ্ধি বিকাশটা করতে পারে। আমরা যদি এক্ষেত্রে এই অ্যালোভেরা দিয়ে একটা লিকুইড ফার্টিলাইজারকে তৈরি করে আমরা এই চারা গাছ তৈরি করা টবের মধ্যে বা যে সমস্ত টবের মধ্যে আমরা বীজ থেকে চারা তৈরি করতে চাইছি, সেই সমস্ত টবের মধ্যে যদি আমরা প্রয়োগ করে দিতে পারি, তাহলে যেটা হবে, আমাদের কিন্তু প্রত্যেকটা চারা গাছ সঠিকভাবে কিন্তু প্রথমত বৃদ্ধি বিকাশ হবে, দ্বিতীয়ত আমরা যেসব বীজকে রোপণ করেছি সেই সব বীজের জার্মিনেশন রেট কিন্তু দ্রুত হারে বাড়তে শুরু করবে। দ্বিতীয়ভাবে এই অ্যালোভেরাকে কিন্তু আমরা বাগানের মধ্যে অ্যাজ এ রুট হরমোন হিসেবে কিন্তু ব্যবহার করতে পারি। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে বেশ কিছু কাটিং থেকে চারাকে গ্রো করেছি। তো এই যে আমরা কাটিং থেকে যখন চারা গাছ তৈরি করি, তখন কিন্তু আমরা কাটিং গুলোকে রুট হরমোন লাগিয়ে আমরা বালি কিংবা মাটির মধ্যে কিন্তু প্রতিস্থাপন করি। তো এক্ষেত্রে যেটা হয়, আমাদের এই কাটিং থেকে কিন্তু দ্রুত শিকড় বেরিয়ে আসতে আরম্ভ করে। তো এই রুট হরমোনের বদলে আমরা কিন্তু এই প্রাকৃতিক রুট হরমোন বা এই অ্যালোভেরাকে কিন্তু ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা বুগেনভেলিয়ার ডালকে কিন্তু এখানে নিয়ে নিয়েছি এবং এই বুগেনভেলিয়ার ডালের যে অংশটা আমি মাটির নিচে দেবো, সেই অংশের মধ্যে কিন্তু এই যে দেখতে পাচ্ছ অ্যালোভেরা, এই অ্যালোভেরাকে কিন্তু ভালো করে আমি কিন্তু লাগিয়ে নেব এবং লাগিয়ে নেওয়ার পর আমি যেটা করব, এই যে বালির মধ্যে আমি কিন্তু এই ডালটাকে সম্পূর্ণভাবে কিন্তু রোপণ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এইখানে যে কাটিং গুলো রেডি হয়ে গেছে, এই কাটিং গুলোকেও কিন্তু আমি এইভাবে প্রতিস্থাপন করেছি। তো তোমরাও কিন্তু এইভাবে অ্যালোভেরাকে একটা রুট হরমোন হিসেবে বাগানে কিন্তু ব্যবহার করতে পারো। তৃতীয় পর্যায়ে আমরা এই অ্যালোভেরাকে ব্যবহার করতে পারি আমরা যে সমস্ত কাটিং থেকে অলরেডি চারা গাছকে তৈরি করেছি, সেই সমস্ত গাছের দ্রুত বৃদ্ধির জন্য। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে চারা গাছগুলো কিন্তু অলরেডি কাটিং থেকে তৈরি হয়ে গেছে এবং এই গাছের সঠিক বৃদ্ধির জন্য আমরা যেটা করব, 1 লিটার জলের মধ্যে আমরা 1 চামচ এই অ্যালোভেরার পেস্টকে কিন্তু গুলে নেব এবং গুলে নেওয়ার পর আমাদের যে সমস্ত কাটিং থেকে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে আরম্ভ করেছে, সেই সমস্ত গাছগুলোকে দ্রুত বৃদ্ধি করার জন্য আমরা কিন্তু অ্যালোভেরার এই ফার্টিলাইজারকে গাছের মাটির মধ্যে প্রয়োগ করব। এর ফলে যেটা হবে, এই যে অ্যালোভেরার ফার্টিলাইজারের মধ্যে থাকা বিভিন্ন ধরনের পুষ্টিমৌল, সেই পুষ্টিমৌল গাছ কিন্তু ইনটেক করে দ্রুত হারে নিজেকে বৃদ্ধি করতে পারবে। চতুর্থ, আমরা যেখানে এই অ্যালোভেরার ব্যবহার করতে পারি সেটা হলো আমরা কিন্তু একটা গাছকে ছাদ বাগানে এনে প্রতিস্থাপন করি প্রচুর পরিমাণে ফুল নেওয়ার জন্য এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফলকে আনার জন্য। কিন্তু অনেক সময় দেখা যায় যে বিভিন্ন কারণে আমাদের গাছের মধ্যে থাকা ইমিউনিটি পাওয়ার হ্রাস পেতে কিন্তু শুরু করে এবং তার ফলে গাছের মধ্যে বিভিন্ন সমস্যা লক্ষ্য করা যায়, গাছের মধ্যে সঠিকভাবে ফুল এবং ফল আসতে চায় না। তো প্রাথমিক পর্যায়ে প্রাকৃতিকভাবে আমরা সেই ইমিউনিটি পাওয়ারকে বুস্ট আপ করার জন্য আমরা কিন্তু এই অ্যালোভেরা জেলের ফার্টিলাইজারকে গাছের মধ্যে কিন্তু প্রয়োগ করতে পারি। এক্ষেত্রে কিন্তু গাছের মধ্যে ইমিউনিটি পাওয়ার যেমন বৃদ্ধি হবে, গাছের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসতে কিন্তু শুরু করবে। তো পঞ্চম যে ক্ষেত্রে আমরা এই অ্যালোভেরার ব্যবহার করতে পারি সেটা হচ্ছে আমরা যখন একটা গাছকে নার্সারি থেকে এনে প্রতিস্থাপন করি, সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে আমাদের সেই গাছের পাতা এই রকম ঝরে যেতে আরম্ভ করে। মানে এখানে তোমরা দেখতে পাচ্ছ আমার এই বুগেনভেলিয়া গাছটাকে কিন্তু নতুন আমি কিন্তু প্রতিস্থাপন করেছি এবং প্রতিস্থাপন করার পর থেকেই কিন্তু এইভাবে গাছের পাতা কিন্তু ঝরে যেতে আরম্ভ করছে। তো এই যে সমস্যাটা হয়, এই সমস্যাটা হওয়ার কারণ গাছের মধ্যে রিপোর্টিং শক হওয়া। তো এই রিপোর্টিং শক থেকে আমাদের গাছগুলোকে বাঁচানোর জন্য আমরা কিন্তু একটি অ্যালোভেরা জেলের ফার্টিলাইজারকে তৈরি করে গাছের মধ্যে প্রয়োগ করতে পারি। আমাদের একটা পাত্রের মধ্যে
500 ml কিংবা 1 লিটার কিন্তু জল নিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ আমি কিন্তু 500 ml জল নিয়েছি এবং এই 500 ml জলের মধ্যে আমাদের কিন্তু 1 থেকে 2 চামচ এই অ্যালোভেরা জেলটাকে কিন্তু গুলে নিতে হবে এবং ভালো করে গুলে নেওয়ার পর আমরা যদি সেই ফার্টিলাইজারটাকে আমাদের গাছের মধ্যে প্রয়োগ করতে পারি 15 থেকে 20 দিন অন্তর অন্তর, তাহলে কিন্তু আমাদের যে সমস্ত গাছ রিপোর্টিং শকে ভুগছে বা যে সমস্ত গাছের মধ্যে রিপোর্টিং শক হওয়ার ফলে পাতা ঝরে যাচ্ছে সেই সমস্ত গাছের মধ্যে পাতা ঝরে পড়া বন্ধ হবে এবং আমাদের প্রত্যেকটা গাছ আবার কিন্তু পুনরায় নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি করে ঝাঁকড়া হতে আরম্ভ হবে। বন্ধুরা, এই প্রচন্ড দাবদাহতে আমাদের গাছের মাটিকে এই সময় ঠান্ডা রাখার জন্য যেমন আমরা এই অ্যালোভেরাকে ব্যবহার করতে পারি, তেমন এই সময় আমাদের গাছের মাটির মধ্যে সমস্ত ধরনের পুষ্টিমূলকের যোগান দেওয়ার জন্য অ্যাজ এ ফার্টিলাইজার হিসেবেও এই অ্যালোভেরাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো চলো দেখে নিই আমরা এই অ্যালোভেরাকে একটা অ্যাজ এ ফার্টিলাইজার হিসেবে কিভাবে গাছের মধ্যে প্রয়োগ করব। আমাদের প্রাথমিক পর্যায়ে গাছের বৃদ্ধি বিকাশের জন্য প্রথম যে খাবারটাকে আমাদের প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত খাবার, এবং এক্ষেত্রে আমরা যে খাবারটাকে প্রথম প্রয়োগ করব সেটা হলো বন্ধুরা এই ইউজ করা চা পাতা। তো আমরা যেটা করব 1 থেকে 2 চামচ ইউজ করা চা পাতা কিন্তু আমরা প্রথমেই আমাদের প্রত্যেকটা গাছের মাটিতে কিন্তু এই সময় ছড়িয়ে দেবো এবং এর সাথে সাথে এই যে অ্যালোভেরা লিকুইড ফার্টিলাইজারটাকে আমি তৈরি করে রেখেছি এটা কিন্তু আমি ডাইরেক্ট গাছেতে প্রয়োগ করব না। এই অ্যালোভেরা লিকুইড ফার্টিলাইজারের সঙ্গে আমি যেটা করব এই যে কলার খোসাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম এই কলার খোসার গুঁড়োকে কিন্তু আমি 1 চামচ প্রয়োগ করে দেবো এবং প্রয়োগ করে দেওয়ার পর এই ফার্টিলাইজারটাকে সুন্দরভাবে কিন্তু আমরা গুলে নেব। গুলে নিয়ে প্রত্যেক 15 দিন অন্তর যদি আমরা একবার করে এই ফার্টিলাইজারটা আমাদের গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে কিন্তু আমাদের গাছের মাটি এই প্রচন্ড দাবদাহতে ঠান্ডা থাকবে এবং অ্যাজ এ ফার্টিলাইজার হিসেবেও এই খাবারটাকে আমরা প্রয়োগ করতে পারবো। ফলে এর থেকে পটাশ, ফসফরাস এবং বিভিন্ন ধরনের খনিজ উপাদান গ্রহণ করে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুলকেও আনতে পারবে। এরপর 7 নম্বর পদক্ষেপে আমরা দেখে নেব আমাদের গাছগুলোকে এই সময় ফাঙ্গাল প্রবলেমের হাত থেকে বাঁচাতে। মানে এই সময় যেটা হচ্ছে আমাদের গাছের মধ্যে বিভিন্ন ধরনের কিন্তু ফাঙ্গাল অ্যাটাক কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে গাছের মধ্যে ডাইব্যাক প্রবলেমও কিন্তু শুরু হয়ে গেছে। তো এই ডাইব্যাক প্রবলেমগুলোকে এবং বিভিন্ন ধরনের ফাঙ্গাল অ্যাটাককে আমাদের গাছ থেকে দূর করার জন্য আমরা অ্যালোভেরাকে অ্যাজ এ ফাঙ্গিসাইড হিসেবে কিভাবে ব্যবহার করতে পারবো। তো শুরুতেই আমাদের যেটা করতে হবে একটা পাত্রের মধ্যে আমাদের 1 লিটার জল নিতে হবে এবং 1 লিটার জল নেওয়ার পর আমাদের কিন্তু এই অ্যালোভেরার পেস্টটাকে আমাদের কিন্তু 2 চামচ এই 1 লিটার জলের মধ্যে প্রথম কিন্তু দিয়ে দিতে হবে এবং এই অ্যালোভেরা মিশ্রিত ফার্টিলাইজারটাকে আমাদের আরো একটু স্ট্রং করার জন্য আমরা এখানে যেটা করব আমরা কিন্তু এখানে 1/2 থেকে 1 চামচ হলুদকে কিন্তু নিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 1 চামচ হলুদকে কিন্তু ভালোভাবে গুলে নিচ্ছি। তো আমরা এই ন্যাচারাল ফাঙ্গিসাইডকে যদি প্রত্যেক 10 দিন অন্তর অন্তর প্রত্যেকটা টবের মধ্যে 1 থেকে 150 ml করে আমরা প্রয়োগ করে দিতে পারি তাহলে যেটা হবে আমাদের গাছ থেকে কিন্তু সমস্ত ধরনের ফাঙ্গাস দূর হবে এবং গাছের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু ধীরে ধীরে বেড়ে উঠবে। তো সর্বশেষ পদক্ষেপে আমরা দেখে নেব যে এই যে আমরা সলিউশনটাকে তৈরি করলাম এই সলিউশনটাকে আমরা তো একটা ফাঙ্গিসাইড হিসেবে ব্যবহার করলাম। তো এই সলিউশনটাকে কিভাবে আমরা একটা ইনসেক্টিসাইড বা কীটনাশক হিসেবে ব্যবহার করব সেটাও কিন্তু আমরা জানবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পেলে যে আমি কিন্তু এই সলিউশনটা তৈরি করার জন্য অ্যালোভেরা এবং টারমারিক পাউডার বা হলুদ গুঁড়োকে ব্যবহার করেছি। তো এই দুটো জিনিস কিন্তু শুধুমাত্র ফাঙ্গাস প্রবলেমকে দূর করে না, তার সঙ্গে সঙ্গে যেটা করে আমাদের গাছের মধ্যে সমস্ত ধরনের পোকামাকড়কে দূর করতে কিন্তু বিশেষভাবে সক্ষম। তো এই সলিউশনটাকে তোমাদের একটি কীটনাশক হিসেবে ব্যবহার করতে গেলে তোমরা যেটা করতে পারো তোমরা ডাইরেক্ট এই সলিউশনটাকে ছেঁকে নিয়ে গাছের পাতার মধ্যে স্প্রে করে দিতে পারো, কিন্তু তোমরা যদি চাও এই সলিউশনটাকে আরো একটু স্ট্রং করে নিতে তাহলে যেটা করতে হবে সেটা হলো এই সলিউশনের সঙ্গে তোমাদের কিন্তু একটুখানি বেকিং সোডাকে মিশিয়ে দিতে হবে। কিন্তু বেকিং সোডাকে মেশানোর আগে অবশ্যই কিন্তু তোমরা যেটা করবে সলিউশনটাকে ভালো করে ছেঁকে নেবে, ছেঁকে নিয়ে বেকিং সোডাকে দিয়ে ভালো করে কিন্তু এইভাবে গুলে নেবে এবং এই সলিউশনটাকে প্রত্যেক 15 থেকে 20 দিন অন্তর অন্তর তোমরা যদি প্রত্যেকটা পোকামাকড় লাগা গাছের পাতার মধ্যে বিকাল বেলার দিকে কিন্তু প্রয়োগ করে দিতে পারো সেক্ষেত্রে যেটা হবে তোমরা কিন্তু 1 থেকে 2 বার প্রয়োগ করার
মাত্রই তোমরা দেখবে তোমাদের গাছ থেকে কিন্তু এই ধরনের ইনসেক্টিসাইডের প্রবলেমগুলো কিন্তু দূর হয়ে গেছে। বন্ধুরা, আশা করি তোমরা সকলেই বুঝতে পারলে যে আমরা এই অ্যালোভেরাকে সঠিকভাবে যদি আমরা আমাদের বাগান পরিচর্যার ক্ষেত্রে ব্যবহার করতে পারি তাহলে কিন্তু একটা দুটো নয়, আমরা বেশ কয়েকটি কিন্তু বেনিফিটকে পেতে পারবো। তো দেরি না করে যারা এখনো পর্যন্ত এই অ্যালোভেরার ব্যবহার তোমাদের ছাদ বাগানের মধ্যে করোনি তারা কিন্তু অবশ্যই এই অ্যালোভেরার ব্যবহারকে এই সময় তোমরা শুরু করে দাও এবং তোমরা দেখবে মাত্র 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমাদের বাগানের রূপ কিন্তু বদলে গেছে এবং যে সমস্ত গাছ তোমাদের এই সময় মারা যেতে বসেছে সেই সমস্ত গাছ কিন্তু আবার সবুজ হয়ে উঠছে। তো তাই আজ এই ভিডিওটাকে এখানেই আমি শেষ করছি। আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা তোমরা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।